বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ৪ নম্বর ভিডিও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি অনার্স কোর্সটা আছে সেটা। তা আগের ভিডিওতে আমরা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে সফটওয়্যার। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়েরই টপিক সফটওয়্যার। দেখো আমরা আগেই বলছিলাম যে হার্ডওয়্যার আমরা যেটা চোখে দেখি বা দৃশ্যমান সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যেটা হচ্ছে হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আর মানে কাজটা যেমন আমাদের আত্মা এইরকম টাইপের। যেমন আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, ওগুলো কিন্তু হাত দিয়ে ধরতে পারবে না তুমি, জাস্ট ওগুলা দ্বারা আমরা কোনো কাজ সম্পাদন করি। তো এই দেখো এই সফটওয়্যার গুলার প্যাকেজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সিস্টেম সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি দেখো বলছি যে সিস্টেম সফটওয়্যার হলো এমন এক সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং কম্পিউটারকে কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। এটি মূলত কম্পিউটারের ভেতরের কাজ নিয়ন্ত্রণ করে। মানে সিস্টেম সফটওয়্যারটা পুরো সিস্টেমটাই তার উপরে চলে বা কন্ট্রোল করে এরকম। সিস্টেম সফটওয়্যার প্রধান উপাদান সমূহ যে অপারেটিং সিস্টেম, আমরা যে বিভিন্ন বলি না উইন্ডোজ দিব, উইন্ডোজ 10 11 এই টাইপের, আর লিনাক্স আছে, এই যে ম্যাক ওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এগুলোর কাজ কি ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ইউজার ইন্টারফেস, মানে মোটামুটি যেগুলা কন্ট্রোল করা থাকে সমস্ত কিছু এই সিস্টেম সফটওয়্যারে থাকে। তারপর দেখা ইউটিলিটি প্রোগ্রাম, এটা কি বিশেষ কাজের জন্য বরাদ্দ কিছু কিছু ছোটখাটো প্রোগ্রাম যেগুলো সিস্টেমের কার্যকারিতা মূলত বাড়ায়। মানে যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস, আমাদের কম্পিউটারের সিস্টেমে কিন্তু হচ্ছে এমনি ওদের হচ্ছে ডিফেন্ডার থাকে, যেমন উইন্ডোজ ডিফেন্ডার আছে আমাদের উইন্ডোজে। তারপরে আমরা হচ্ছে বাড়তি সুরক্ষার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, যেমন অ্যাবাস, ক্যাসপারসি, এসেট, এগুলা জাস্ট অনেক অ্যান্টিভাইরাস ইউজ করি। তারপরে ডিস্ক ক্লিন আপ, এটা হচ্ছে ডিস্কে অপ্রয়োজনীয় ফাইল টাইল এটা ক্লিন আপ করার জন্য আমরা এক ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তারপরে হচ্ছে ব্যাকআপ টুল, বিভিন্ন ব্যাকআপ ফাইল করার জন্য আমরা ব্যাকআপ ইউজ করি। ডিস্ক ক্লিন আপ উইন্ডোজের ডিফল্ট অবস্থায় থাকে, আবার বাড়তি বিভিন্ন সফটওয়্যারের সুবিধা থাকে। তারপর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে মেন্টার, এটা হচ্ছে ওই কম্পিউটারে ডিফল্ট অবস্থায় এই সফটওয়্যারটা থাকে। তো এটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। এটা তারা কি করে, এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টার সাহায্যে হচ্ছে আমাদের যখন আমরা ফাইলগুলো রাখি এলোমেলো অবস্থায় থাকে, এগুলো কি করে, ওগুলো একটা টাইম সেট করে দিলে তুমি অটোমেটিক্যালি করতে পারবে, এবং টাইম সেট করে দিলে নির্দিষ্ট সময়ের পর পর সেগুলোকে এলোমেলো ফাইলগুলোকে সুন্দর করে মেমোরির মধ্যে সুন্দর করে মেমোরির মধ্যে গুছায় রাখবে। যেমন আমরা হচ্ছে সারাদিন অনেক কিছু শিখি, যখন ঘুমাই ওগুলো আমাদের ব্রেনের মধ্যে সুন্দর সাজায় গুছায় আসতে থাকে, যাতে পরের দিন আমার অনেক দিনের কথাগুলো আমাদের মনে থাকে। তো ওই রকম কম্পিউটার সেই কাজটাই করে মূলত এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টারের সাহায্যে। এটা যে বলছে হার্ড ডিস্কের কার্যকারিতা উন্নত করে মূলত, মানে হার্ড ডিস্কের বিভিন্ন হচ্ছে ফাইলগুলো কোথায় জমা হবে, হার্ড ডিস্ক তো অনেক বড় সাইজ, সেগুলো সুন্দর করে গুছায় 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 যাতে কোথাও ফাঁক না থাকে। তারপরে ডিভাইস ড্রাইভার, এই যে হচ্ছে আমরা কম্পিউটারে হচ্ছে বিভিন্ন ডিভাইস ইউজ করি, এগুলার আবার আলাদা একটা সফটওয়্যার থাকে ড্রাইভার, যে ডিভাইস ড্রাইভার বলে, যেমন স্ক্যানার তুমি লাগাবা, তাহলে স্ক্যানার জন্য একটা ড্রাইভার আছে, সফটওয়্যার আছে, যেটা ওটা কি করবে, তোমার এই হার্ডওয়্যারটা কম্পিউটারের সাথে একটা যোগাযোগ স্থাপন করে দিবে। এটা হচ্ছে এই ডিভাইস ড্রাইভার। ওই দেখো অনেক সময় দেখা যায় একটা মডেল লাগালে কাজ করতেছে না, তখন আমরা বলি এই ড্রাইভার দিতে হবে, আপডেট দিতে হবে, বা ড্রাইভার আপডেট দিতে হবে, এই টাইপের। এটা হচ্ছে তোমার কম্পিউটার এবং হার্ডওয়্যারটার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে দেয়। তারপরে দেখো আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন এক সফটওয়্যার যা ব্যবহার নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়। তোমার স্পেসিফিক কোনো কাজের জন্য এই সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা তৈরি করা হয়। এটি সরাসরি ব্যবহারকারীর সাথে কাজ করে এবং তাদের দৈনন্দিন ও পেশাদার কার্যক্রমকে মানে আমাদের এসেনশিয়াল কাজগুলো, প্রতিদিনের কাজগুলোকে সহজ করার জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও এডিটিং এর জন্য সুন্দর সফটওয়্যার ইউজ করি, আমাদের ভিডিওটা এডিটিং করার জন্য আমরা যে ছবিতে আমরা বিভিন্ন ফিল্টার ইউজ করি, এই টাইপের। তা দেখা এখানে কিছু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিছে, যেমন হচ্ছে এগুলা যে মাইক্রোসফটে, তারপরে যেখানে পিএলসি প্লেয়ার, তারপরে যে এক্সেল এর, তারপরে যে এটা হচ্ছে ফটোশপ পিএস, এটা হচ্ছে ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এই টাইপের আর কিছু দিয়ে দিছে এখানে। এই যে এটা মনে হয় ইলাস্ট্রেটর। তো এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু ধরন দিয়ে দিছে, সাধারণ উদ্দেশ্যে সফটওয়্যার কিছু, মানে সাধারণ জেনারেল পারপাস কি ইউজ করি আমরা, সবাই আমরা মোটামুটি এমএস ওয়ার্ড ইউজ করি, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট,
তারপর ওয়েব ব্রাউজার, এটা নর্মালি কিন্তু সবাই আমরা ব্যবহার করি, মোবাইলে এগুলার ভার্সন আছে। তোমরা সবাই বিভিন্ন কম্পিউটার কাজ শেখার জন্য এগুলো কিন্তু কাজ আমরা করো। এই যে এমএস ওয়ার্ড দ্বারা বিভিন্ন ডকুমেন্ট তৈরি সম্পাদনা করা হয়, এক্সেল দ্বারা হিসাব নিকাশ করা হয়, মেইনলি হিসাব বা ডেটা বিশ্লেষণ করা হয়, পাওয়ার পয়েন্ট দ্বারা প্রেজেন্টেশন তৈরি করা হয়, আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের ক্লাস নেই। আর ওয়েব ব্রাউজার তো জানোই আমরা ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহার করি, যেমন ক্রোম, সাফারি, তারপর অপেরা, এগুলো যা ব্রাউজার তোমরা ইউজ করো মোবাইলে। আর বিশেষ উদ্দেশ্যের সফটওয়্যার মানে স্পেশাল কিছু কাজের জন্য, যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার, মানে হিসাব নিকাশ বিভিন্ন করার জন্য ব্যবহার করা হয়। তারপর হসপিটাল ম্যানেজমেন্টের জন্য আলাদা সফটওয়্যার, তোমার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সেটা একটা তুমি চাইলে যে আমি এই হিসাব নিকাশগুলো এইভাবে করব, বা তোমার একটা সুপার শপ আছে, এই টাইপের গুলো বিশেষ তুমি মানে স্পেশাল ভাবে তুমি বানায় নিতে পারো। তারপর হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। তারপর হচ্ছে এই যে বলছে নির্দিষ্ট প্রতিষ্ঠান ব্যবহারের চাহিদা অনুযায়ী, আগে যেটা অলরেডি বলে ফেললাম, যে হচ্ছে যে তুমি যদি তোমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আলাদাভাবে কোনো কোনো কিছু বানাইতে চাও, এই কাস্টম সফটওয়্যার তুমি এইভাবে বানাইতে পারবা। ঠিক আছে, ওগুলা উপরে এটা হচ্ছে ওগুলো অটোমেটিক্যালি বানানো বিভিন্ন পারপাসে, যেমন হসপিটালের জন্য একজন সফটওয়্যার জানোই, ব্যাংকের জন্য। আর এটা হচ্ছে তোমার চাইলে, তুমি চাইলে যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার নাই তুমি রেখে দিলা, বা আমার এই দরকার, এইটা মানে তোমার কাস্টমাইজ অনুযায়ী তুমি ডেভেলপারকে বলে সেইভাবে বানাই দিবে তোমাকে। আর অপারেটিং সিস্টেমের ধরন ও ব্যবহার, অপারেটিং সিস্টেম আসলে কি কি ধরনের হয় সেটা। তাহলে উপরের এই জিনিসগুলো আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার ইম্পর্টেন্ট একটা প্রশ্নের জন্য, মানে গ নম্বর একটা 3 নম্বরের প্রশ্নের জন্য এটা দিয়ে দিতে পারে তোমাকে। তাহলে তিনটাই এরকম যে সিস্টেম সফটওয়্যার কি কি আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি আছে, সেগুলো সুন্দর করে ব্যাখ্যা বর্ণনা করে দিতে হবে 3 নম্বরের জন্য। আর অপারেটিং সিস্টেমের ধরন মানে কি ধরনের, একটা হচ্ছে বেস অপারেটিং সিস্টেম, এর একসাথে একাধিক কাজ পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। যদি অনেকগুলো কাজ একসাথে, যেমন ব্যাংকের বা বিভিন্ন আমাদের যেমন আমরা ট্রানজেকশন করি, অনেকগুলো ট্রানজেকশন একসাথে করি, এই ধরনের মানে যদি একটা অনেকগুলো কাজ একটা সিস্টেমাইজ করা হয় একসাথে, তো সেটা হচ্ছে বেস অপারেটিং সিস্টেমে আমরা এই কাজটা করতে পারি। তারপর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একাধিক ব্যবহারকারী একই সময় সিস্টেম ব্যবহার করতে পারে, প্রত্যেক ব্যবহারকারীর জন্য সময় ভাগ করে দেওয়া থাকবে, এইরকম মানে মাল্টিপল ইউজার একসাথে কাজ করবে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময় ভাগ করে দেওয়া থাকবে। তারপর দেখো ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একাধিক মানে কম্পিউটারে একত্রে কাজ করে, যেন তারা একই সিস্টেমের মতো কাজ করে, মানে অনেকজন একসাথে কাজ করবে কিন্তু যেন তার মনে হবে যে একটা সিস্টেমের মতো কাজ করতে। যাই হোক, এগুলা জাস্ট খালি তুমি এগুলো মুখস্থ পারো, এগুলো বোঝার কিছু নেই, জাস্ট এগুলো একটু দেখে নিলে হবে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মোবাইলে যে তোমরা ইউজ করো, মোবাইলের অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা আছে, এটা ঠিক আছে। তারপর দেখো অপারেটিং সিস্টেমের হচ্ছে ব্যবহার, তা হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে সমন্বয় করে থাকে। যেমন অপারেটিং সিস্টেম কি করে, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে সমন্বয় সাধন করে থাকে অপারেটিং সিস্টেমটা। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অপারেটিং সিস্টেমের ব্যবহার ইম্পর্টেন্ট কিন্তু। যেমন হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে ইউজার ইন্টারফেস, যেটা আমরা হচ্ছে ইউআই বলি, বা এইটা ইউজার দিয়ে মানে ব্যবহারকারী একটা গ্রাফিক্যালি প্রথমে যে একটা অবস্থা দেখে, আমরা একটা কোনো একটা সফটওয়্যার প্রথমে যে আমরা উপরের যে অংশটা দেখি, সেটাই হচ্ছে যে ইউজার ইন্টারফেস। প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, সিকিউরিটি এন্ড প্রোটেকশন, তারপরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে এই একটা এই অপারেটিং সিস্টেমের ব্যবহার। একেবারে ঝাড়া মুখস্থ হয়ে গেলে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য দিতে পারে 5-7 নম্বরের জন্য। তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরন ও ব্যবহার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি হইতে পারে, যেমন আছে ওয়ার্ড প্রসেসিং তো অলরেডি বললাম যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, গুগল ডক্স, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের তো ওই যে প্যাকেজ সফটওয়্যার, কিন্তু গুগল ডক্সেও তুমি হচ্ছে অনলাইন ইউজ করতে পারবা, এটা গুগল ডক্সটা অনলাইন ইউজ করা যাবে, মানে একসাথে অনেকগুলো লোক কাজ করলে অটোমেটিক্যালি রিয়েল টাইম তুমি ডাটাটা পাবা গুগল ডক্স। তুমি গুগল ডক্স দেখলেই দেখ পাবো যে সেম মাইক্রোসফট ওয়ার্ড যেরকম ওইরকম গুগল ডক্স ওইরকম, কিন্তু গুগল ডক্সটা অনলাইনে ওটা কাজটা করা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে সেটা হয় না, এটা অফলাইনে কাজ করি আমরা। তারপরে স্প্রেডশিট সফটওয়্যার, যেটা যে মাইক্রোসফট এক্সেল বলি, আর এটা গুগল শিট নামে একটা আছে। গুগল শিটে কি করে, ওটা হচ্ছে রিয়েল টাইম, তুমি 10 জন ইউজার একসাথে কাজ করলে কে কোথায় মানে ডেটা এন্ট্রি দেখতে পারবা, রিয়েল টাইম দেখতে পারবা। এটা ডেটা সংরক্ষণ বিশ্লেষণ করানোর জন্য ব্যবহার করা হয়। তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট, এই মাইক্রোসফট অ্যাক্সেস, আমরা যে তোমরা ইন্টারমিডিয়েট যে পড়ে গেলা ওই লাস্টের ডেটাবেস ম্যানেজমেন্ট, এখানে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করছি ডেটাবেস। তারপর মাই স্কুল, এগুলো আমরা বিভিন্ন ডেটাবেস ম্যানেজ, অনেক যখন ডেটা হয় সেগুলা থেকে ডেটা মানে একটা কোম্পানিতে অনেক ডেটা থাকে, যেগুলা কোন ইউজার কি করছে, এইগুলা আমরা ডেটা ম্যানেজমেন্ট করার জন্য এই আমরা ব্যবহার করি। তারপর প্রেজেন্টেশন সফটওয়্যার, ওই যে
এই যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট, যেটা আমরা বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোডাক্টের শো করার জন্য আমরা প্রেজেন্টেশন ব্যবহার করি, এবং গুগলের স্লাইড আছে, এটা ইউজ করে তুমি অনলাইন ইউজ করতে পারবা। তারপরে গ্রাফিক্স এন্ড হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, বিভিন্ন গ্রাফিক্স বা মাল্টিমিডিয়া, বিভিন্ন অডিও ভিডিও ছবি এগুলো সম্পাদনের জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, যেমন অ্যাডোবি ফটোশপ একটা জনপ্রিয় সফটওয়্যার, যেটা মানে বিভিন্ন ফটো এডিটিং এর জন্য ব্যবহার করা হয়। তারপর ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা হচ্ছে আমরা ভিডিও দেখার জন্য ব্যবহার করি। তারপর দেখো ওয়েব ব্রাউজার, আমরা ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহার করি, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা যেটা বললাম। তারপর এডুকেশনাল সফটওয়্যার, এটা হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক কাজের জন্য হচ্ছে ব্যবহার করা, যেমন খান একাডেমি, তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পড়ছিলে, একটা খান একাডেমির একটা ইন্টারমিডিয়েট বইতে এটা মেনশন করা ছিল। এখন তো অনেক শিক্ষামূলক সফটওয়্যার আছে আরো, এই সেদিন মনে হয় এটা কি নামটা ভুলে গেলাম, প্রধানমন্ত্রী মনে হয় ওটা ই করলো, ভুলে গেলাম সফটওয়্যারের নাম, মনে পড়তেছে না। কিছুদিন আগে রিসেন্টলি, এটা এই 10-12 দিন আগের কথা, একটা ইয়াং একটা ছেলে হচ্ছে ই করলো, ওটার মনে হয় উদ্যোক্তা। তারপর দেখো বিজনেস সফটওয়্যার, এটা হচ্ছে ব্যবসায়ী পরিচালনার জন্য হচ্ছে এই এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, এই যে কিউ বুকস আছে। তারপর হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার, বিভিন্ন হচ্ছে যোগাযোগ করার জন্য, যেমন যেমন জিমেইল ইউজ করি, জুম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে গেম সফটওয়্যার, বিভিন্ন যে পাবজি আপনাদের প্রিয়, ঠিক আছে। তা এই টাইপের সফটওয়্যার গুলা আমরা হচ্ছে, এগুলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরনের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বড় প্রশ্ন 7 নম্বরের জন্য। সুন্দর করে এই যে সুন্দর করে প্রত্যেকটা লিখে একটা লাইন লিখে কি কাজের জন্য ব্যবহার করা, আর 2-3টা উদাহরণ, যেটা মন চায় 2-1টা করে উদাহরণ দিয়ে দিলা তোমরা। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে বলছে এখানে এই যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ কি, এগুলো যে 2 নম্বর 3 নম্বরের জন্য দিতে পারে। এই যে সাধারণ উদ্দেশ্যের সফটওয়্যার বলতে কি বোঝায়, উদাহরণস্বরূপ লেখো। বিশেষ উদ্দেশ্যের সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। এই যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্নগুলো, এটার মধ্যে এই সবগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে পার্থক্য। আর ওগুলো যেটা বললাম ওই সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং কোনটা সিস্টেম সফটওয়্যার, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এর ধরনগুলো ব্যাখ্যা করে সুন্দর করে, ওইগুলো 7-8টা যেটা আছে সুন্দর করে লিখে দেবে, 7 নাম্বারের জন্য আসতে পারে এটা। তারপর দেখো শিক্ষামূলক সফটওয়্যার। শিক্ষামূলক সফটওয়্যারটা কি করে, আমাদের হচ্ছে আমরা যে শিখি, এই শিখার জিনিসগুলোকে সুন্দর গুছাইয়া দেয়, যাতে তুমি বুঝতে পারো জিনিসটা। বৈশিষ্ট্য কি বলছে, এই শিক্ষার্থীটা ভিডিও ফুটেজ গেমের মাধ্যমে শিখতে পারে, তারপরে ছবি ভিডিও দেখে অ্যানিমেশন দেখে তুমি শিখতে পারবা। কুইজ, মানে ওগুলাতে বিভিন্ন, দেখো বিভিন্ন ওয়েবসাইট আছে কুইজ দেওয়া যায়। তারপরে এই যে কাস্টমাইজ লার্নিং, শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শেখার কন্টেন্ট নির্বাচন করা, তুমি এরকম মানে নির্বাচন করতে পারো বিভিন্ন। এখন ওই যে কোম্পানিগুলো যেমন পাঞ্জেরিটা এরা আছে, বিভিন্ন ওদের সফটওয়্যার আছে, ওখানটা তুমি শিখতে পারবে এরকম। তারপরে দূর শিক্ষণ সুবিধা, অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে এখন ওই যে বিভিন্ন 10 মিনিট স্কুল বিভিন্ন আছে, এখান থেকে শিখতে পারবা। ব্যবহার, পাঠ্যপুস্তক বিকল্প হিসেবে, মানে আমরা পাঠ্যপুস্তক বিকল্প হিসেবে সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন পিডিএফ টিডিএফ ইউজ করো তোমরা ওইরকম। ই লার্নিং ও অনলাইন ক্লাস, এখন অনলাইনে তো সবাই তোমরা ক্লাস করো, যেমন আমার এই ক্লাসগুলো তোমরা অনলাইনে দেখবা। প্রশিক্ষণ প্রোগ্রাম, বিভিন্ন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এখন বিভিন্ন ট্রেনিং গুলো আমরা অনলাইনে করতে পারি, যখন ফ্রিল্যান্সিং এটা সেটা দুনিয়া হাবি যাবে। তারপরে শিক্ষামূলক গেম, গেমের মাধ্যমে শিখা, ওই কিছু গেম আছে না এখন, দেখো ওই যে ওগুলোর মাধ্যমে তুমি শিখতে পারবা, এই টাইপের কিছু গেম আছে বিভিন্ন অনলাইনে, বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম। তারপর ভাষা শিক্ষা, নতুন নতুন ভাষা তুমি শিখতে পারবা। তারপর হচ্ছে এই উদাহরণ দিচ্ছে কিছু, যেগুলো হচ্ছে যে গুগল ক্লাসরুম, তারপর খান একাডেমি। এটা হচ্ছে এই গুগল ক্লাসরুমটা হচ্ছে বেশি ইউজ করা হয় বিভিন্ন, আমরা যে বিভিন্ন অনলাইনে কোর্স যারা করো, তারা গুগল ক্লাসরুম ইউজ করো। এখানে গুগল ক্লাসরুম ইউজ করে ম্যানেজমেন্ট করে, তোমাকে কোনো কাজ দিলে অ্যাসাইন করলে তুমি সেখানে কাজ জমা দিতে পারবা, তুমি মানে ওখান থেকে তোমাকে আবার নাম্বার দিতে পারবে। তো গুগল ক্লাসরুমের মাধ্যমে সেটা সুন্দরভাবে ম্যানেজ করা যায়, ফ্রি ব্যবহার করা যায়। তারপর গেম সফটওয়্যার, মানে গেম সফটওয়্যার আসলে কি, আমরা যে বিভিন্ন গেমস গুলো খেলি, গেমস এর বিভিন্ন ধারণা থাকে, বিভিন্ন 3D গেম গুলো থাকে, তারপরে বিভিন্ন আশপাশে গ্রাফিক্স গুলো থাকে, এগুলো যা একটু দেখে নিলে তো তোমরা জানোই ব্যবহার কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার করি খেলাধুলা গেমের জন্য। তারপর হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার, তো একই অবশ্যই যে বললাম যে গ্রাফিক্স, আমরা হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশন বা 2D বা 3D এগুলো ইমেজ তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই যে বলছে এটা কি করি, এই যে টুলস, কাটিং, রং পরিবর্তন করা হয়, ড্রয়িং ফিচার, এটা হচ্ছে আমরা বিভিন্ন ড্র করতে পারি। তারপর লেয়ার সাপোর্ট, ডিজাইনে আলাদা আলাদা, আমরা যে যদি ফটোশপ
একটা কাজ করে দেখো লেয়ার আছে বিভিন্ন, লেয়ার মেইনলি হচ্ছে ফটোশপের মেইন ভিতরে, লেয়ার না জানলে তুমি ফটোশপ ভালো কাজ করতে পারবে না। তারপরে ফাইল, মানে ফাইল ফরম্যাট সাপোর্ট, আসলে কোন কোন ফাইল সাপোর্ট করে এটা, যে ইমেজ গুলো আছে যেমন জেপিজি, পিএনজি, জিআইএফ, এসভিজি, পিএইচডি, এই যে আমাদের যদি হচ্ছে আমরা ওই ফটোশপের ওই মেন অরিজিনাল ফাইল চাইলে সেটা পিএইচডি ফাইল আমরা সব করবো, সেটা অন্য কম্পিউটার নিয়ে আবার এডিটিং করা যাবে মেন ফাইলটাই। তারপর ভেক্টর ও রাস্টার গ্রাফিক্স, ভেক্টর হচ্ছে আমরা যদি ইলাস্ট্রেটরের কাজ করি একেবারে শেপ অনুযায়ী কোনো রেজলিউশন ভাঙবে না কিছু না, তা এগুলো আমরা যে বিভিন্ন ব্যানার ট্যানার বানাই সেগুলো ইলাস্ট্রেটরে বানানো হয়, ওগুলো ভেক্টর হয়, ওগুলো হচ্ছে মানে ভাঙবে না, ওগুলো যতই বড় করো তুমি এগুলো ভাঙবে না। এটা ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করে এগুলো জাস্ট খালি একটু মানে মুখস্থ করে নিলে হবে, এগুলো আসলে বোঝার কিছু নাই। মানে তুমি যদি এগুলো আসলে অরিজিনাল ব্যবহার না করে থাকো এগুলো আসলে বুঝবা না। মানে ছবি ছবি রং করে ক্রপ করা, আমরা কাইটা নেই, ওটাকে ক্রপ বলে। ফিল্টার মানে ওই যে বিভিন্ন মোবাইলে তো ফিল্টার ইউজ করা চেঞ্জ হয়, এটা সেটা। এটাতে কি করি আরো, ব্র্যান্ডিং বা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়, যে 2D বা 3D অ্যানিমেশন তৈরির জন্য, এই ওয়েব বা অ্যাপ ডিজাইন করার জন্য আমি এই যে আমরা যে প্রথমে ডিজাইনটা করি, লেআউট তৈরি করি, সেটা আমরা এই ফটোশপ বা এই গ্রাফিক সফটওয়্যার দ্বারাই করি। তারপর প্রিন্ট মিডিয়া ডিজাইনে যে বিভিন্ন পোস্টার টোস্টার যে ডিজাইন, সেটা কি এই যে এগুলো সফটওয়্যার ইউজ করি। যেমন এটা এখন বর্তমানে ক্যানভা অনলাইনে এটা কাজ করা যায়, এটা ফ্রিও আছে, পেইড আছে, তো ফ্রি আমরা ইউজ করতে পারি সুন্দর অনলাইনে, সুন্দর সুন্দর গ্রাফিক্স দেওয়া আছে, তুমি খালি ড্রাগ এন্ড ড্রপ করলেই কাজ করবে। যাই হোক, এগুলা একটু দেখে নি যে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের মানে ব্যাখ্যা করতে বলতে পারে, বা হচ্ছে গ্রাফিক্সটা যে, তারপরে গেমস সফটওয়্যার আছে, তারপরে এডুকেশনাল, মানে এইটার মধ্যে গ্রাফিক্সটা একটু ইম্পর্টেন্ট বেশি মনে হইতেছে, গ্রাফিক্স সফটওয়্যারটা। এডুকেশনাল গ্রাফিক্স, গেমটা তো ইম্পর্টেন্ট না হলে গ্রাফিক্সটা কেন জানি আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে গ্রাফিক্স সফটওয়্যারটা। তারপর ওয়েব ব্রাউজার তো জানোই আমরা ওয়েবসাইট ভিজিট করার জন্য, ঠিক আছে, এই আমরা ওয়েব অ্যাপ্লিকেশন এই ব্যবহার করি ওয়েব ব্রাউজার। এটা কি করে, এটা ওয়েব প্রথমে এইচটিএমএল বা সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের হচ্ছে ফাইল রেন্ডার করে। এটা আমরা হচ্ছে কোনো একটা আমাদের পছন্দের ওয়েবসাইটকে বুকমার্ক করে রাখি, পরবর্তীতে ভিজিট করা যায়। তারপর ব্রাউজিং হিস্টোরি সংরক্ষণ না করা, এই যে প্রাইভেট মোড যদি চালু করি তাহলে এটা কি করবে, এটা হচ্ছে আমার কোনো ব্রাউজিং করবে না, একেবারে নতুন একটা ট্যাবে আমরা অনেক সময় টেস্ট করার জন্য আমরা প্রাইভেট মোড ব্যবহার করি, যাতে হচ্ছে আগের কোনো হিস্টোরি সে জমা না রাখে নতুন ভাবে। আর এমনি একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে সে তো ক্যাশে তার সবকিছু জমা রাখে, আমরা যদি প্রাইভেট মোড চালু করে সেটা কোনো কিছু হিস্টোরি সে জমা রাখবে না। তারপর এক্সটেনশন বা অ্যাড অন যেটা বলি, আমরা বিভিন্ন যেমন আমরা গুগল ক্রোম ইউজ করি, সেখানে অ্যাড অন ইউজ করি, আমরা অ্যাড অন ইউজ করে ব্রাউজারকে আরো আরো সুন্দর ফিচার যোগ করে। যেমন অনেক অ্যাড অন আছে তোমার ফেসবুকে, যেমন হচ্ছে আমরা টাইম মানে আছে কি ওটা বলি, হ্যাঁ টাইম লাইন, ফেসবুকের টাইম লাইন হাইড করে ফেলাবে, অনেক অ্যাড অন আছে। অনেক অ্যাড অন আছে তুমি নামাজের টাইম সেট করে দিলে নামাজের সময় করে স্ক্রিনটা তোমার ব্ল্যাক করে দিবে, চালাইতে দেবে না কম্পিউটার। এরকম বহু ভাষাভাষী সমর্থন, বিভিন্ন হচ্ছে এই ওয়েব কন্টেন্ট দেখার সুবিধা, দেখা বিভিন্ন বিভিন্ন দেশের মানে দেখার ওয়েবসাইট কন্টেন্ট গুলো দেখার সুবিধা। এই যে ব্রাউজারের নাম, ব্যবহার বলছে কি তথ্য ব্লক, এগুলো আমরা দেখা যায় ওয়েবসাইটে সার্চ করা যায়, ব্যবহার করি ফাইল আপলোড ডাউনলোড। তারপরে অ্যাপ্লিকেশন যেমন জিমেল টিমেল গুগল ডক্স, এগুলো অনলাইন ব্যাংকিং করতে পারি। সিকিউরিটি ও প্রাইভেট ব্রাউজিং, অবশ্যই এগুলো আমরা এই যে প্রাইভেট ব্রাউজিং আমরা ইউজ করতে পারি এখানে। উদাহরণ আছে এই যে বিভিন্ন ব্রাউজার গুলোর নাম দিয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে একটা, ওই দুইটা একটু ভালো করে, এই যে কি বলে বললাম এটা ভুলে গেলাম, গ্রাফিক্স আর হচ্ছে যে ব্রাউজার, ও গ্রাফিক্সটাই বেশি ইম্পর্টেন্ট, ওটাই কেন বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে। তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, আমাদের হচ্ছে উইন্ডোজের ডিফল্ট অবস্থায় এই একটা, এটা একটা ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে থাকে, এটা ওই এক ধরনের ব্রাউজার, যেমন অপেরা মিনি বা হচ্ছে গুগল কম যেরকম এইরকম হচ্ছে, এটা একটা ব্রাউজার। এটা আমরা বসে কি কি সাপোর্ট, বুকমার্ক ফাংশন আছে, ট্যাব সাপোর্ট আছে, একাধিক একসাথে ট্যাব, যে প্রাইভেসি মোড আছে, তারপরে অ্যাডভান্স তুমি যোগ করতে পারবা। ব্যবহার কি যে ওই একই, এটাও তো একটা ব্রাউজার, ব্রাউজারের ব্যবহার এর ব্যবহার একই, ও আলাদা কোনো ই নেই। মানে ব্রাউজারের ব্যবহার, এটাও তো একটা ব্রাউজার, জাস্ট খালি এই ব্রাউজার স্পেশাল ভাবে আর দিয়ে দিছি, মানে এই যে বাকিগুলো একটু দিয়ে দিছি। এখন বলছি ভার্সন গুলা, এখন যখন ইন্টারনেট আসলে যে 11 হচ্ছে সর্বশেষ ভার্সন, মাইক্রোসফট এজ বলি যে। তা এটা তারপরে দেখো গুগল ক্রোম, এই গুগল ক্রোম হচ্ছে সব যে জনপ্রিয় একটা ব্রাউজার, যেটা তোমরা সবাই সবাই ব্যবহার করো, ঠিক আছে, এটা গুগলের একটা ব্রাউজার গুগল ক্রোম। কিন্তু র্যাম খাওয়ার জন্য এই কম্পিউটারের র্যাম গুলো 12টা বাজায় দেয়, মানে একাই ওই সব, মানে সবকিছু আর একাই দরকার। তো এইটা হচ্ছে
বলছে এটা কি করে, ওই আগের গুলো একই অবস্থা, এটা ওই ট্যাব, তারপর হচ্ছে প্রাইভেসি ব্রাউজিং সাপোর্ট করে, এক্সটেনশন এতে অ্যাড করতে পারবা, ক্রস প্ল্যাটফর্ম সিনক্রোনাইজ, এটা হচ্ছে যে গুগলের অ্যাকাউন্টের, মানে তুমি যদি গুগল অ্যাকাউন্ট তোমার ইকা থাকে, তাহলে তোমার ওই গুগল অ্যাকাউন্টের সমস্ত পাসওয়ার্ড হিস্ট্রি জমা রাখবে, পরবর্তীতে তুমি খালি ওইটা গুগল লগ ইন করলে তোমার সমস্ত কিছু অটোমেটিক, যেমন আমি যদি উইন্ডোজ দেই, আমার ওই গুগলে লগ ইন করে দেখো আমি যে আগে কাজ করছি সমস্ত কিছু অটোমেটিক্যালি সে, মানে বুক মার্ক মানে হিস্টোরি টিস্টোরি যা আছে সবকিছু সে অটোমেটিক আবার আইনা দেবে। অন্য কম্পিউটার লগ ইন করলেও সে একই, আমার এই গুগল দিয়ে লগ ইন করলে সে আইনা দেবে, সেটাই বলছে। অটোমেটিক আপডেট হয়, রেগুলার আপডেট হলে অটোমেটিক আপডেট হয় নিরাপত্তার জন্য। আর ব্যবহার একই, ওই আগের মতোই যা যা কাজ করি আমরা। ঠিক আছে, ভার্সন বলছে এটা, এইটা বিভিন্ন ভার্সন হয় এখন সবসময়, এখন মানে কত চলতেছে, 90 এর উপরে মনে হয় চলতেছে ভার্সন। মজিলা ফায়ারবক্স সেম সেম, একটা এরকম একটা ব্রাউজার, ওই একই রকম তোমার হচ্ছে ওই বৈশিষ্ট্য আছে, সবগুলো একই রকম, দেখো একই রকম বৈশিষ্ট্য, এগুলো সব একই লিখে দিলে হবে, কোনো সমস্যা নেই এগুলা। মানে তুমি খালি ব্রাউজারের উপরে নামটা চেঞ্জ করে আর যা আছে এখানে বৈশিষ্ট্য সবগুলো ব্রাউজার একই রকম কাজ করে, মানে একই রকম সবগুলো ব্যবহার বৈশিষ্ট্য একই রকম, দুই একটা কম বেশি আছে, ওইগুলো টিচার খাতা কাটার সময় তোমার ওইগুলো দেখবে না। তারপরে হচ্ছে মানে অপেরা, ওই সেম অপেরার মধ্যে একটা সুবিধা আছে, ওই যে বিল্ট ইন ভিপিএন দেয়, অপেরার মধ্যে বিল্ট ইন ভিপিএন থাকে, মানে ওখানে তুমি ফ্রি ভিপিএন ইউজ করতে পারবো অপেরাতে, অপেরাতে আমি ইউজ করি। তারপরে এটা একই, ব্যাটারি সেভার মোড আছে অপেরাতে, যা তোমার মোবাইলে টোবাইলে ব্যাটারি লাইফ, মানে এটা ব্যাটারি কম খরচ করবে এরকম। অপেরা তো মূলত হচ্ছে অপেরা মিনি, যেটা মোবাইলে খুব জনপ্রিয় সফটওয়্যার ছিল একসময়, এই মানে যখন আগে 2G ছিল এরকম। টার্বো মোড আছে, দীর্ঘদিন ইন্টারনেট ব্রাউজিং করার জন্য ব্যবহার করা হয়, এই টাইপের একই রকম, তুমি ওগুলো আগের মতো লেখা দাও ওগুলো হয়ে যাবে, কারণ সবগুলা ব্রাউজার একই একই সুবিধা। তাই গেল এটা। তারপর হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার, এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যেগুলো আমরা যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, যে মানে বিভিন্ন ভাষা কিনে ব্যবহার করি, এই যে বলছে কি এই সফটওয়্যারগুলো এমন সফটওয়্যার যা সোর্স কোড ব্যবহার করে দেখতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, এর কপিরাইট নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যেটি লাইসেন্স কিনতে হয়, আমরা কিনে ব্যবহার করি। সোর্স কোড লুকানো থাকে, এটা মানে কেউ দেখতে পারবে না কোডটা, কারণ কোড দেখতে পারলে তুমি নিজেই বানাবা। সফটওয়্যার সবার জন্য অনুমতি বা ক্রয় করতে হবে, মানে সফটওয়্যার ব্যবহারের জন্য, আর নির্দিষ্ট ডেভেলপার কর্তৃক আপডেট হোক, সফটওয়্যার উন্নয়ন ও সমস্যার সমাধান শুধুমাত্র ওই নির্মাতাই করবে, তোমাকে আপডেট অরাই করে দেবে, তোমার কিছু করতে হবে না। কাস্টমাইজেশন সীমিত, মানে এখানে তুমি হচ্ছে তোমার চাহিদা মতো কিছু করি, ওরা যেটা আছে সুযোগ সুবিধা দিচ্ছে তাই তুমি ব্যবহার করতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্য, এটা অধিকাংশ হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে এটা তৈরি করা হয়, কারণ এটা বিক্রি করবে, যেমন হচ্ছে এখানে মাইক্রোসফট উইন্ডোজ, আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি এটা কিন্তু পেইড, এটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তারপর মাইক্রোসফট অফিস যেটা আছে, এটা তোমার এটা কিন্তু পেইড ভার্সন, তোমাকে এটা টাকা দিয়ে চালাইতে হবে। তারপর অ্যাডোবি ফটোশপ, অটোকাড, কোরাল, এই যে আইডি র, এগুলো সবগুলোই পেইড সফটওয়্যার। আরো যেগুলো মেলা সফটওয়্যার আছে, যেমন আমি যেটাতে রেকর্ডিং করতে সেটাও একটা পেইড সফটওয়্যার। এগুলো ব্যবহার কোথায় কোথায় সেটা বলছে, তাই এটা একটু দেখে নিও, অনেক সময় এটা পরীক্ষায় আসতে পারে, মানে আমাদের পেইড সফটওয়্যার গুলো আসলে বৈশিষ্ট্য কি, আর দু একটা পেইড সফটওয়্যার নামে, যেগুলো পেইড সফটওয়্যার নাম, আর এগুলা কি কোথায় কোথায় ব্যবহার, এগুলা জাস্ট আমরা ব্যবহার সবগুলো একই একই রকম মনে করে। এগুলা যে অপারেটিং সিস্টেমের জন্য, তারপর প্রেজেন্টেশন, স্পিরিট, গ্রাফিক ডিজাইন, এগুলা মানে আর্কিটেকচার, এগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আর ওপেন সোর্স সফটওয়্যার, হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকে, ফ্রি, এটা হচ্ছে মুক্ত লাইসেন্স দিয়ে, মানে এটা তোমাকে কিনতে হবে না, এমনি তুমি চালাইতে পারো। এটা হচ্ছে বৈশিষ্ট্য বলে দিচ্ছে, এবং সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকবে, এটা বিনামূল্যে ব্যবহার করতে পারবা সাধারণ। তারপর হচ্ছে মানে কমিউনিটি সমর্থন, এই ডেভেলপার দ্বারা হচ্ছে এখন তুমি হচ্ছে এটা হচ্ছে তুমি কন্ট্রিবিউশন করতে পারো, এখানে কাস্টমাইজ সহ, এটা হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি পরিবর্তন করতে পারবা। এটা হচ্ছে প্রোগ্রামিং ও সফটওয়্যার শেখার জন্য আদর্শ, এই গবেষণা বা শিক্ষার উপযোগী। এটা লিনাক্স আছে ওপেন সোর্স, এটা হচ্ছে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যত সীমাবদ্ধতা লিনাক্সে সেটা নাই। যে মজিলা ফায়ারবক্স, তারপরে যে এইগুলোই মোটামুটি, তারপরে যে ওয়ার্ডপ্রেস আছে, এই যে ব্লগ ওয়েবসাইট, তো এগুলো হচ্ছে মোটামুটি জনপ্রিয়, বিভিন্ন কাজে ব্যবহার করে মূলত মানুষ। তারপরে হচ্ছে ব্যবহার দেখা গেলে কোথায় কোথায় ব্যবহার করে, সার্ভার ওয়েব পরিচালনা করতে, অফিস প্রেজেন্টেশন, গ্রাফিক্স অ্যানিমেশন, মানে বিভিন্ন সফটওয়্যার তো হিসাব নাই, বিভিন্ন এরকম আছে। তোমার এগুলো ব্যবহারের মধ্যে যা তা এগুলো একই রকম, সবগুলো ওয়েব পরিচালনা, প্রেজেন্টেশন, গ্রাফিক অ্যানিমেশন, শিক্ষা গবেষণা, কাস্টমার, মানে একই রকম বারবার লিখে দিলেই হয়ে যাবে আগের গুলোর মতোই। মানে এগুলো আলাদা করে স্পেসিফিক ভাবে মুখস্থ করতে গেলে ব্যবহার তোমার মাথা নষ্ট হয়ে যাবে একবার।
এইখানে দেখো এই যে এগুলা বলছে সফটওয়্যার গুলা মানে কোনটার নাম আসলে কি, মানে এটা হচ্ছে খালি সংজ্ঞা। আর এখানে দেখো বলে যে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্থক্য আগেই বলছিলাম। তারপরে দেখো এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তার মধ্যে যে স্প্রেডশিট ব্যবহারের বিশ্লেষণ, এই যে স্প্রেডশিট, এটা মূলত মোটামুটি একটা খুব ভালো ব্যবহার করা স্প্রেডশিট প্রোগ্রামের ডেটা বিশ্লেষণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার, ডকুমেন্ট তৈরি, ইন্টারনেটে ব্যবহার, যোগাযোগ ইত্যাদি বিস্তারিত। আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো এখানে দেখলাম, বললাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ওটা ভালো করে মুখস্থ করতে হবে। তা এই প্রশ্নগুলি একটু দেখো, মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট যেগুলো উপরে বললাম। অলরেডি আমি বলে ফেলাইছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো ভিডিওটা দেখে আমি আর রিকল করতেছি না, কারণ অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে।